সাদ্দাম ভাই, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো যে আছেন গ্রুপে স্যার? একটু সবাইকে দ্রুত যুক্ত হওয়ার জন্য একটু বলেন, আমি 2 মিনিট আসতেছি। হ্যাঁ, সবাই যুক্ত হন। বিপ্লব ভাই, কেমন আছেন? বাবা, যাও। বাবা ক্লাস শেষ। তুমি একটু ভিজিয়ে দিছো কেন মা? বিপ্লব আহা, ভাই, কেমন আছেন? বাবা বাবা পানি ফেলে দিছো তুমি। এই মেয়েটার নিয়ে যাও স্যার। যাক, আলহামদুলিল্লাহ। আব্দুল বাকি ভাই, কেমন আছেন? সালাম আলাইকুম স্যার, আছি আলহামদুলিল্লাহ। এ, পানি ফেলে যাক, দিতে ভালো কি আছেন? করছো? ওই নিয়ে যাও, মানে নিয়ে জি ক্লাস স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুছে দাও। আব্দুল ভিজা লাগছে। সামাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দাও বাবাকে দাও। স্যার, আমাদেরকে আপনার নোটটা পাঠানোর জন্য যে কোনো একটা ব্যবস্থা করেন স্যার। আমরা তো আপনার নোটটা পাচ্ছি না। এটা কে বললেন? স্যার, বিপ্লব স্যার। বিপ্লব ভাই, আপনাকে আজকে আমি কল দিতে চাইছিলাম। স্যার, আমি কালকে আপনাকে কল দিব, আপনি কালকে একটা কল দিন আমাকে। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা। তারপরে রেডমি নোট ভাই, আপনার নামটা চেঞ্জ করবেন, ঠিক আছে? ওই ফোনের নাম উঠে থাকে। তুমি এখানে দেখো পড়ো। আজকে আপনাদের কি পড়ানোর কথা ছিল? এসআরএক্স স্যার। সুনির্দিষ্ট প্রতিকার আইন। জি স্যার। সবার স্পেসিফিক কাছে কি খাতা রিলিফ। কলম আছে?
আছে আছে। ক্লাস করতে বসলে অবশ্যই খাতার কলম অবশ্যই রাখবেন, আর সাথে হচ্ছে ব্যারাক রাখবেন বা আপনাদের নোট বা যে কোনো একটা বই রাখবেন। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, 1 মিনিট অপেক্ষা করে আমরা ক্লাস শুরু করে দিব। ও স্যার, ও সবাই কি বাসায় কয় ঘন্টা করে পড়েন? কে কয় ঘন্টা পড়েন? স্যার সত্যি কথা বলতে গত কয়েকদিন পড়ার জন্য সময় পাইনি স্যার। হ্যাঁ, গত 30 কয়েকদিন বছর সময় নিয়ে ব্যস্ত পাবেন না, ছিলাম এটা তো নর্মাল। পরে। এখন হচ্ছে আপনারা মিনিমাম হচ্ছে 5 থেকে 8 ঘন্টা পড়বেন। মিনিমাম 5 থেকে 8 ঘন্টা মাশাআল্লাহ। হচ্ছে বাসায় পড়বেন। দেখেন, আপনারা যেখানে যাই পড়েন না কেন, আপনারা যদি বাসায় নিজে নিজে স্টাডি না করেন তাহলে কিন্তু ভালো করতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা কি পড়তে হবে আর কি পড়তে হবে না এটা বুঝতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে আপনারা অতিরিক্ত বই পড়তে যাবেন না, না বুঝে অতিরিক্ত বই পড়তে যাবেন না। আর আমার প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করবেন। আমি প্রত্যেকটা প্রশ্ন, আপনাদের কিন্তু প্রশ্ন আমি হাতে লিখে দিই। কেন দিই? কারণ আপনাদের বার কাউন্সিলে যখন পরীক্ষা হবে তখন কিন্তু আপনাদের ওএমআর শিটে পরীক্ষা হবে। আপনারা কিসে পরীক্ষা দিবেন? আমার পরীক্ষা ওএমআর শিটে পরীক্ষা দিবেন। ওএমআর শিটে আপনার যেভাবে বার কাউন্সিলের মূল পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিবেন। তাহলে আপনারা কি হচ্ছে, আপনার একাধারে প্র্যাকটিস হচ্ছে, যে প্র্যাকটিস আপনার বার কাউন্সিলের মূল পরীক্ষাতে আপনারা অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে যে আপনারা বার কাউন্সিলের মূল পরীক্ষা দিচ্ছেন এরকম একটা ফিল পাবেন। এবং আমার প্রত্যেকটা প্রশ্ন ক্রিয়েটিভ, হয়তো 2-1টা প্রশ্ন বাদে হচ্ছে বেশিরভাগ প্রশ্ন আমি ক্রিয়েটিভ প্রশ্ন করার ট্রাই করি। এবং কিছু কিছু জ্ঞানমূলক প্রশ্ন থাকে যেগুলো আপনারা মুখস্থ করলেই পাবেন, কিন্তু তার বাইরে কিছু কিছু প্রশ্ন পাবেন যে প্রশ্নগুলো খুবই ক্রিয়েটিভ। ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যদি উত্তর করতে পারেন তাহলে আপনাদের সামনে সুফল কোনো কিছু অপেক্ষা করতেছে। সুতরাং আপনারা হচ্ছে বাসায় একটু বেশি পড়বেন। আমার ক্লাসে আপনারা না বুঝলে প্রশ্ন করবেন। আপনারা যদি পড়ার সময় কোনো কিছু না বুঝেন আমাকে প্রশ্ন করবেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো আইন থেকে প্রশ্ন করবেন এবং অ্যানালাইসিস করে সুন্দর করে পড়বেন। ঠিক আছে, আমরা অপেক্ষা না করে আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা পড়ব সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, প্রাথমিক আলোচনাতে আমরা চলে যাব 1857 সালের। এটা হচ্ছে 1 মে এই আইনটা সর্বপ্রথম কার্যকর করা হয়। 1877 সালে 1 মে এই আইনটা কার্যকর করা হয়। তারপরে গিয়ে যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা হচ্ছে একটা সাবস্টেন্টিভ ল বা তথ্যগত আইন। তথ্যগত আইন কাকে বলে বলেন তো? কে বলতে পারবেন তথ্যগত আইন কাকে বলে? আমি গতদিন বলেছিলাম যে আইন অপরাধকে সংজ্ঞায়িত করে এবং শাস্তির বিধান উল্লেখ করে সেটাই হচ্ছে তথ্যগত আইন বা আপনার সাবস্টেন্টিভ ল। আর এই যে আপনার এই সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে সাবস্টেন্টিভ ল। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পূর্ণ আপনার দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে প্রযোজ্য। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনার ফৌজদারি মামলার ক্ষেত্রে এর কোনো প্রয়োগ নাই, টোটালি নাই, একদম জিরো। তারপর দেখেন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা আছে 57টা ধারা আছে মোট। এবং এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনার খসড়া প্রণয়ন করেন ডক্টর হোয়াইটলি স্টকস। এবং এই যে করেন হচ্ছে আপনার দ্য নিউ ইয়র্ক সিভিল কোড
1862 অনুসারে 1862 এইটাকে অনুসরণ করে এই দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইনটা হচ্ছে আপনারা কি করেন, খসড়া প্রণয়ন করেন। এখন দেখেন সুনির্দিষ্ট প্রতিকার বলতে কি বুঝেন, সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে? সুনির্দিষ্ট প্রতিকার বলতে বোঝায় যে বাদী যে প্রতিকার চাই তাকে সেই প্রতিকারটাই বুঝিয়ে দেওয়াকে সুনির্দিষ্ট প্রতিকার বলে। দেখেন যে এই যে আব্দুল বাকি ভাই, সে বলল যে তার জমি হচ্ছে একজন ব্যক্তি দখল করে নেছে। যখন দখল করে নেছে তখন সে কি চাচ্ছে, দখল পুনরুদ্ধার চাচ্ছে। যখন দখল পুনরুদ্ধার চাচ্ছে, এই যে দখল পুনরুদ্ধার বা দখলটা তাকে ফিরিয়ে দেওয়াই, এই ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে কি আপনার সুনির্দিষ্ট প্রতিকার। তার মানে কি, যে বাদী থাকবে, সে বাদী হচ্ছে যে প্রতিকার চাই তাকে সেই প্রতিকারটা হচ্ছে বুঝাই দেওয়া বা সেই প্রতিকারটা দেওয়াই হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার। এটা হচ্ছে যদি পরীক্ষাতে কখনো আসে রিটেনে 1-2 মার্কের যে সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে, তখন এইভাবে এইটুক দেওয়ার পরে তারপর হচ্ছে আপনারা ডিটেলস ব্যাখ্যা করবেন। কি করবেন, যে সুনির্দিষ্ট প্রতিকার 5 ভাবে দেওয়া যায়, তারপর হচ্ছে এটা 5 ধারাতে বলা আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনটা হচ্ছে 1857 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট প্রতিকার বলতে বোঝায় যে বাদী কর্তৃক প্রার্থিত প্রতিকার তাকে প্রদান করাকেই বলা হয় কি সুনির্দিষ্ট প্রতিকার। এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। এখন দেখেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা সর্বপ্রথম সংশোধন করা হয় সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে এবং এটা কার্যকর করা হয় হচ্ছে 2005 সালের 1 জুন 2005। সর্বশেষ হচ্ছে আপনার কি করা হয়, সংশোধন করা হয় 2004 সালে এবং এটা আপনার কার্যকর করা হয় 2005 সালের 2005 সালের 1 জুন এটা হচ্ছে কি করা হয়, আপনার কার্যকর করা হয়। এখন দেখেন এই 2004 সালে আরও কতগুলো আইন হচ্ছে আপনার সংশোধন করা হয়, তার মধ্যে রেজিস্ট্রেশন অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, টিফি অ্যাক্ট, আরও তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই কতগুলো আইন হচ্ছে একসাথে সংশোধন করা হয় এবং একই তারিখে 1/7/2005 তারিখেই হচ্ছে আপনার কার্যকর করা হয়। তারপর দেখেন আমরা চলে যাব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3 ধারাতে। এখানে কি বলতেছে, ব্যাখ্যামূলক অনুচ্ছেদ, ইন্টারপ্রিটেশন ক্লোজ। এই ব্যাখ্যামূলক বলতে বোঝাচ্ছে কতগুলো সংজ্ঞা বলা হচ্ছে। আমাদের এই প্রাথমিক যে আলোচনাগুলো, এই প্রাথমিক আলোচনাগুলো আপনার এমসিকিউ এর মতো বা মুখস্থের বিষয়। সুতরাং মুখস্থের যে বিষয়গুলো সেগুলো আপনারা সুন্দর করে 2 বা 3 বার পড়লে এমনিতেই আপনারা পেরে যাবেন। এটা নিয়ে অতিরিক্ত টাইম স্পেন্ড করার কোনো দরকার নাই, মানে আমার ক্লাসে টাইম স্পেন্ড করার তো দরকার নাই, কারণ হচ্ছে এখানে যেটা এমসিকিউ আসবে সেটা আমি বলে দিচ্ছি, আর হচ্ছে আপনারা 2-3 বার করে পড়লে এমনিতে আপনাদের মনে চলে আসবে। এখানে বোঝার কোনো কিছু নাই, শুধুমাত্র এমসিকিউ। এখানে দেখেন এই ধারা 3-এ এখানে বলতেছে বাধ্যবাধকতা কাকে বলে। আইন দ্বারা কার্যকর যোগ্য প্রতিটি কর্তব্য হচ্ছে বাধ্যবাধকতা। আইন দ্বারা কার্যকরযোগ্য প্রতিটি কর্তব্য হচ্ছে বাধ্যবাধকতা। অব্লিগেশন, বাধ্যবাধকতার ইংরেজি কি অব্লিগেশন। তারপর দেখেন, তারপর আছে ট্রাস্ট কাকে বলে দরকার নাই, ট্রাস্টি কাকে বলে তাও দরকার নাই। তারপরে চলে যাবেন হচ্ছে যেটা আসবে না সেটা আপনার পড়ার দরকার আছে, শুধু এইটুকু মনে রাখবেন ট্রাস্টের সংখ্যা দেওয়া আছে সুনির্দিষ্ট প্রতিকারের 3 ধারাতে, ট্রাস্টের সংখ্যা দেওয়া আছে এই ধারাতে, ট্রাস্টের ধারাতে আপনার ওইভাবে পড়া লাগবে না। আরেকটা আছে পত্তনি বা সেটেলমেন্ট, সাধারণভাবে কোনো সম্পত্তিকে যে পাবে, কখন পাবে, কিভাবে পাবে তার নির্দেশ যে দলিলে লিপিবদ্ধ থাকে তাকে পত্তনি বলা হয়। তবে উইল দলিল নয়, ঠিক আছে, মানে একটা প্রপার্টি কে কীভাবে কোনভাবে পাবে যে বিস্তারিত যেই জায়গায় দলিল আপনার বলা থাকে সেটাকে বলা হয় পত্তনি। আমরা এখন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3 ধারাতে শুধুমাত্র এইটুকু আমরা ভালো করে মনে রাখবো
যে অব্লিগেশন বলতে বোঝায় আইন দ্বারা কার্যকরযোগ্য প্রতিটি কর্তব্যকে বাধ্যবাধকতা বলে, এবং এই সুনির্দিষ্ট পদের সংজ্ঞা দেওয়া হয়েছে, মানে সংজ্ঞা কোনো একটা জিনিসের সংজ্ঞা এটা দেওয়া আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3 ধারাতে। এখন আপনাদের পরীক্ষাতে আসতে পারে যে এই ব্যাখ্যামূলক ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে আলোচনা করা হয়েছে। তাহলে কি উত্তর করবেন বলেন? ব্যাখ্যামূলক ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে আছে? 3 ধারাতে স্যার। 3 ধারাতে আছে। তাহলে এইটা আপনারা পেরে গেলেন। এইখানে কি আপনাদের আর ডিটেলস পড়ার কোনো দরকার আছে? টোটালি নাই। তাহলে আমরা এখানে ভিতরে আরেকটা জিনিস কি পড়বো, শুধু একবার দুইবার রিডিং পড়বো যে অব্লিগেশন কাকে বলে। আইন দ্বারা কার্যকরযোগ্য প্রত্যেকটি কর্তব্যই হচ্ছে বাধ্যবাধকতা বা অব্লিগেশন। এইবার আমরা চলে যাব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 4 ধারাতে। এখানে বলতেছে সেভিংস। সেভিংসের বাংলা কি? সেভিংসের বাংলা কি? সঞ্চয় স্যার। সংরক্ষণ। এই আইনে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলছে সংরক্ষণ। একটা ইংরেজি ওয়ার্ডের 26টার উপরে মিনিং বের করা যায়, 26টার উপরে মিনিং বের করা যায়। সুতরাং আমাদের কোন ইংরেজি কোন জায়গায় ব্যবহার করতে হবে এটা একটু বুঝতে হবে। তাহলে সেভিংস বলতে এই সুনির্দিষ্ট পদের সংরক্ষণ বলতেছে। এই সংরক্ষণ বলতে কি বোঝায়? যে কতগুলো জায়গা আছে যেই জায়গাতে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না বা ব্যবহার করা যাবে না, ওই জায়গাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। কার থেকে? এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে এই সামাদ ভাই, আপনি ক্লাস না করে কি কাজ করে বেড়াচ্ছেন? শুধু ক্লাসে থাকলে হবে? ক্লাস তো মনোযোগ দিয়ে করতে হবে, আপনি তো শুনতেই পারতেছেন না। এই ক্লাসের পাশাপাশি স্যার আমি কাজ করতে, দেখেন স্যার আমার ক্লাস স্যার আমি কাজ করতেছি। হয়তো দেশের বাইরে, আমি তো দেশে নাই। ও, কানে যে আছে না, এয়ারপোর্ট আছে না, জি এয়ারপোর্ট ব্যবহার করবেন। আর স্যার আমার ইয়ারপেড আছে, দেখেন স্যার এই ও যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার আমি আসলে কাজ করতে যাইছি স্যার, কাস্টমার আছে হ্যাঁ সার্ভিস ঠিক দিতে। আছে, থ্যাংক ইউ, আই এম ভেরি গ্ল্যাড টু ইউ। আচ্ছা, হ্যাঁ, আমরা সেভিংসে ছিলাম। সেভিংস বলতে কি বোঝায়? যে সংরক্ষণ। কোন জায়গা থেকে সংরক্ষণ? এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে কতগুলো বিষয়কে সংরক্ষণ করা হয়েছে, যে সংরক্ষণের কারণে ওই ক্ষেত্রগুলোতে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না, তাহলে এখানে কি কি বিষয় আছে দেখেন। চুক্তির মাধ্যমে যদি অধিকার তৈরি না হয়, মানে আপনার একটা অধিকার হয়েছে, সেই অধিকারটা চুক্তির মাধ্যমে কি হয় নাই, তৈরি হয় নাই। সেটা আপনার অঙ্গীকারের মাধ্যমে হইতে পারে, বা মৌখিক হইতে পারে, বা অন্য কোনোভাবে হইতে পারে, কিন্তু সেটা আপনার কিসের মাধ্যমে হয় নাই? চুক্তির মাধ্যমে হয় নাই। যখন চুক্তির মাধ্যমে না হয় তখন আপনার এই সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। আর একটা চুক্তি থাকতে হলে কি থাকা লাগবে? অফার থাকা লাগবে, অ্যাকসেপ্টেন্স থাকা লাগবে, তারপরে কনসিডারেশন থাকা লাগবে, গুড কনসার্ন থাকা লাগবে, ফ্রি মাইন্ড থাকা লাগবে, গুড উইল থাকা লাগবে। এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার কন্ট্রাক্ট হবে না। তাহলে একটা আপনার চুক্তির মাধ্যমে যদি অধিকার তৈরি না হয় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। তারপরে দেখেন, চুক্তির মাধ্যমেই বা চুক্তির মধ্যেই যদি প্রতিকার দেওয়া থাকে। আপনি একটা চুক্তি করলেন, যেমন বিপ্লব ভাই আর সাদ্দাম ভাই হচ্ছে একটা চুক্তি করলো, চুক্তি করার মধ্যে এই চুক্তির মধ্যে হচ্ছে প্রতিকার দেওয়া আছে। যেমন ধরেন যে একটা চুক্তি করেছে যে 1 বছরের চুক্তি, যে 1 বছরের মধ্যে বিপ্লব ভাই 1 লক্ষ টাকা ফেরত না দিলে বিপ্লব ভাইয়ের একটা গরু আছে, অটোমেটিক সেটা কার হয়ে যাবে? সাদ্দামের হয়ে যাবে। তাহলে কি চুক্তির মধ্যে প্রতিকার দেওয়া আছে না? তাহলে কিন্তু আপনার এই সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করতে পারবেন না। তাহলে যে ক্ষেত্রে চুক্তির মধ্যেই প্রতিকার দেওয়া আছে সেক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করার কোনো সুযোগ নাই। 3 নম্বরটা দেখেন, রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যায় না। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পাইলাম?
তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে চুক্তির মাধ্যমে অধিকার যদি তৈরি না হয় আর চুক্তির মধ্যেই যদি প্রতিকার দেওয়া থাকে, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। তাহলে এই তিনটা জিনিস আপনারা আমাকে একটু বলেন তো, কে বলবেন, বলেন। কোন তিনটা ক্ষেত্রে আপনার এই সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যায় না? স্যার সংরক্ষণের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে, রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে। আবার একটু বলেন প্লিজ। স্যার সংরক্ষণের ক্ষেত্রে, চুক্তি চুক্তির ক্ষেত্রে, রেজিস্ট্রেশনের আইনের ক্ষেত্রে স্যার, অ্যাক্টের ক্ষেত্রে। আর কেউ বলবেন? স্যার চুক্তি নয় এমন অঙ্গীকারের ক্ষেত্রে, আর তারপরে যে প্রতিকার চুক্তির মাধ্যমে পাওয়া যায় তার ক্ষেত্রে। আর হলো স্যার রেজিস্ট্রেশন আইন 2003 এর ক্ষেত্রে, না আচ্ছা, 2003 আমার স্যার সাথে রেজিস্ট্রেশন আইন, আপনারা যারা আছেন রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে। সবাই আনমিউট করেন, আনমিউট করে আমি যেটা বলবো সেটা আপনারা বলেন। দেখেন, সংরক্ষণ বা সেভিংস এটা হচ্ছে একটা টাইটেল, এটা হচ্ছে একটা টাইটেল, ঠিক আছে? এই টাইটেলে হচ্ছে আপনার যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে কতগুলো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তিনটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। একটা হচ্ছে আপনার চুক্তির মাধ্যমে যদি অধিকার তৈরি না হয়, এক নম্বর কি, চুক্তির মাধ্যমে অধিকার তৈরি না হয় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এক নম্বর বলেন তো, কি আমি কি বললাম? চুক্তির মাধ্যমে যদি অধিকার তৈরি না হয় তাহলে সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তাহলে এক নম্বরটা কি বলেন, চুক্তির মাধ্যমে যদি অধিকার তৈরি না হয় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। আরেকটা 2 নম্বর, যে চুক্তির মধ্যেই যদি প্রতিকার দেওয়া থাকে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। বিপ্লব ভাই বলেন, এটা জোরে বলেন। চুক্তির মধ্যেই যদি প্রতিকার দেওয়া থাকে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। বলেন, কি বললাম আমি? বিপ্লব নাই মনে হয় স্যার। রেডমি নোট 8 ভাইয়ের নাম কি জানো, মিজানুর রহমান নাকি? মিজান শুনতেছ মিজান? স্যার দুইজন মনে হয় বাইরে আছে, আপনার তারা যেতে পারে। আচ্ছা, আমি যেটা বললাম সেটা বলেন, যে চুক্তির মধ্যে যদি প্রতিকার দেওয়া থাকে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। যাবে আমি না। একটু বাইরে আছি, শুনতেছি আপনার। হ্যাঁ, চুক্তির মধ্যে যদি প্রতিকার দেওয়া থাকে তাহলে কি করা যাবে না, সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। আর 3 নাম্বারটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে, রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে। এইবার কি আপনারা আর ভুলবেন এই তিনটা জিনিস? আশা করি ভুলবেন না, না স্যার, ঠিক আছে? তাহলে কোন তিনটা ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না? এটা হচ্ছে আপনার যে চুক্তির মধ্যে যদি যদি অধিকার যদি চুক্তির মাধ্যমে তৈরি না হয়, চুক্তির মাধ্যমে যদি অধিকার তৈরি না হয়, তারপর হচ্ছে চুক্তিতে যদি প্রতিকার দেওয়া থাকে, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে। এইবার দেখেন, আমরা চলে যাব হচ্ছে 4 ধারাতে, সরি 5 ধারাতে। 5 ধারাতে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে প্রদান করা যায়। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা পড়তেছি না, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে কোন কোনভাবে প্রতিকার প্রদান করা যায়, কোন কোনভাবে প্রতিকার প্রদান করা যায়। তাহলে এই যে পুরো সুনির্দিষ্ট প্রতিকার আইন মোট 5টা পদ্ধতিতে হচ্ছে আপনার কি করে প্রতিকার প্রদান করে, 5 ভাবে হচ্ছে প্রতিকার প্রদান করে, 5 ভাবে। তাহলে এই 5 ভাবে কি কি, এটা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। কালকে হচ্ছে আপনারা আমার একটু নক করবেন, আপনাদের আমি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের নোটটা আপনাদের আমি দিয়ে দিব, নোটটা দিয়ে দিব। স্যার এগুলা যদি আমাদেরকে হার্ড কপি পাঠাতে পারতেন তাহলে একটু ভালো হতো আর কি স্যার। বিষয়টা কালকে হচ্ছে আমি সমাধান করে দিব, ঠিক আছে? কালকে হচ্ছে আমি কালকের মধ্যে সমাধান করে দিব।
স্যার একটা প্রশ্ন করি স্যার, ওই যে আমার কয়টা বইয়ের কথা বলছিলেন, আমি শুধু তো আইন পার্ট যেটা এটা নিছি, আর বাকিগুলো তো পাই নাই। এখন আপাতত কোথায় থেকে হচ্ছে পাবো আপনি স্যার? মিনিমাম হচ্ছে আপনি লিগাম প্রশ্ন ব্যাংকটা কিনবেনই। আপনি আইন পাঠ কিনছেন না, আমাদের এর এখানে সাথে তো মাস্ট লিগাম প্রশ্ন ব্যাংকটা কিনবেন। লিগ্যাল প্রশ্ন ব্যাংক, আচ্ছা স্যার। লিগাম প্রশ্ন ব্যাংক এটা মাস্ট কিনবেনই, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, এই দুইটা ভালো করে পড়তে থাকেন, তারপরে আমি ইনস্ট্রাকশন দিব, আবার সমস্যা নাই। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আপনার 5 ভাবে প্রদান করা যায়। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রতিকার কয়ভাবে প্রদান করা যায় এটা কত ধারাতে বলা আছে? 5 দ্বারা। 5 ধারাতে বলা আছে, ঠিক আছে? 5 ভাবে প্রদান করা যায়। এখন 5 ধারাতে বলা আছে কি প্রদান করা যায়? সুনির্দিষ্ট প্রতিকার। আপনারা দেখেন, আপনারা একটা ধারা পড়বেন এবং ওই ধারা থেকে কতগুলো এমসিকিউ বের হইতে পারে সেটা হচ্ছে আপনারা বের করতে হবে, আপনাদের খুঁটে খুঁটে বের করতে হবে। তারপর দেখেন, এই 5 ভাবে প্রতিকার দেওয়া যায়। 1 নম্বরটা হচ্ছে দখল গ্রহণ এবং দখল অর্পণের মাধ্যমে। দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে দেখেন যে একজন ব্যক্তি, যেমন ধরুন সাদ্দাম ভাই হচ্ছে মিজানুর রহমান ভাইয়ের কি করছে, একটা প্রপার্টি দখল করে নিয়েছে। গ্রহণ অল্পনার মাধ্যমে। দখল করে নিয়েছে, যখন দখল করে নিয়েছে তখন আদালত কি করবে? এই মিজান ভাইয়ের কাছ থেকে সম্পত্তিটা দখল গ্রহণ করবে, গ্রহণ করে আবার সাদ্দাম ভাইকে প্রদান করবেন। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। 2 নম্বরটা দেখেন, কোনো কাজ করতে বাধ্য এমন কোনো পক্ষকে উক্ত কাজ করার সেই কাজ আদেশ করতে দানের মাধ্যমে। মানে ধরেন কোনো একজন ব্যক্তি, তার একটা কাজ করা হচ্ছে তার কর্তব্য, বাধ্যবাধকতা আছে তার ওই কাজটা করার জন্য, সে বাধ্য ওই কাজটা করার জন্য, তাকে ওই কাজ করার নির্দেশ প্রদানের মাধ্যমে কি করা যায়? সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তাহলে আপনার 2 নম্বর কি পাইলাম? যে যে ব্যক্তি কোনো কাজ করতে যদি বাধ্য থাকে তাহলে তাকে ওই কাজ করার নির্দেশ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তারপর দেখেন 3 নম্বরে বলতেছে কোনো কাজ যদি করতে বাধ্য না থাকে, ধরেন একজন ব্যক্তি একটা কাজ না করার জন্য বাধ্য আছে, মানে ওই ব্যক্তি, যেমন ধরেন আব্দুল বাকি ভাই একটা কাজ করবে না, যেমন ধরেন এই যে বিপ্লব ভাইয়ের পুকুরের পানি বাকি ভাই পানি সেচবে না, পানি সেচা তো বুঝেন, মোটর দিয়ে পানি সেচে, এটা তো বুঝেন। তাহলে এইটা আব্দুল বাকি ভাইয়ের কোনো এটা রাইট নাই যে বিপ্লব ভাইয়ের পুকুরের পানি হচ্ছে সেচে ফেলা দেওয়ার। এখন কোর্ট আদেশ দিবে, এই বাকি ভাই যদি এটেম নাই, তখন কোর্ট আদেশ দিবে যে বাকি সাহেব আপনি বিপ্লবের পুকুরের পানি আপনি সেচে ফেলবেন না, এখানে আপনার কোনো অধিকার নাই, ঠিক আছে? তাহলে কোনো কাজ যদি কোনো ব্যক্তি করতে বাধ্য হয় তাহলে তাকে সেই কাজ করার আদেশ দানের মাধ্যমে, আর যদি কোনো কাজ কোনো ব্যক্তি করতে না করার জন্য বাধ্য থাকে তাহলে তাকে ওই কাজ না করার জন্য নির্দেশ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তারপরে দেখবেন 4 নম্বরটা হচ্ছে ক্ষতিপূরণের আদেশ ব্যতীত, ক্ষতিপূরণের আদেশ ব্যতীত কোনো ঘোষণার মাধ্যমে, কোনো ঘোষণার মাধ্যমে। তাহলে আমরা কি পাইলাম? ক্ষতিপূরণের আদেশ ব্যতীত কোনো ঘোষণার মাধ্যমে কি করা যাবে? সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যাবে। সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যাবে কিসের মাধ্যমে? কোনো ঘোষণার মাধ্যমে। যেমন ধরেন যে করিম হচ্ছে আব্দুল জব্বারের সন্তান, জরিনা হচ্ছে রহিমের বউ, তারপরে ধরেন মিজান হচ্ছে অমুকের পালক পুত্র, এগুলো কি সব ঘোষণা না? ঘোষণা করা হচ্ছে। এই ধরনের ঘোষণার মাধ্যমে কি করা যায়? সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তাহলে দেখেন যে ক্ষতিপূরণের আদেশ ব্যতীত, এর নিচে বই থাকলে দাগ দিয়ে রাখবেন যে ক্ষতিপূরণের আদেশ ব্যতীত, ক্ষতিপূরণের আদেশ ব্যতীত কিসের মাধ্যমে?
আপনার কোনো ঘোষণার মাধ্যমে। ঘোষণার মাধ্যমে। আর 5 নাম্বারটা হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে। রিসিভার নিয়োগের মাধ্যমে। তাহলে রিসিভার কাকে বলে বলেন তো? কেউ বলতে পারবেন? তত্ত্বাবধায়ক, একটা জমির তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক নিয়োগের নিয়োগ। মাধ্যমে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে এই 5টা পয়েন্ট আমি আবার হচ্ছে পয়েন্ট আউট করব সংক্ষেপে। আমার সাথে সাথে সুন্দর করে জোরে জোরে পড়বেন, মনে মনে পড়বেন, জোরে জোরে পড়বেন। তারপরে হচ্ছে প্রয়োজনে মিউট করে জোরে জোরে পড়বে যাতে আমার কান পর্যন্ত না আসে, ঠিক আছে? বা আপনার নয়েজ যাতে ক্রিয়েট না হয়। দেখেন, 1 নম্বর, 5ভাবে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। 1 নম্বর হচ্ছে কোনো দখল গ্রহণ এবং দখল প্রদানের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে কোনো কাজ করতে যদি বাধ্য থাকে তাহলে তাকে ওই কাজ করার মাধ্যমে। 3 নম্বরটা হচ্ছে যদি কোনো যা কাজ করার করতে জন্য বাধ্য মানে কাজ না করার জন্য বাধ্য থাকে তাহলে তাকে ওই যা কাজ করার না করার জন্য বাধ্য করার মাধ্যমে। তারপরে 4 নম্বরটা হচ্ছে আপনার ক্ষতিপূরণের আদেশ ব্যতীত কোনো ঘোষণার মাধ্যমে। আর 5 নম্বরটা হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে। তাহলে এই 5 প্রকার স্যার কিন্তু তিন আমাদের মুখস্থ রাখতে হবে, মাস্ট রাখতে হবে, কারণ স্যার এই 3 নাম্বারটা 4। একটু বলবেন স্যার? জি, কোনো কাজ না করার মাধ্যমে নাকি স্যার? 3 নাম্বার পয়েন্ট স্যার। 3 নম্বর পয়েন্ট, কোনো কাজ, এই যে আমি যেটা বললাম যে আপনার এই যে এই আব্দুল বাকি ভাই হচ্ছে বিপ্লব ভাইয়ের হচ্ছে কি আপনার পুকুরের পানি সিঁচতেছে, সিঁচে ফেলার স্যার অ্যাটেম্প নিচ্ছে। তখন কোর্ট কি করলো? নির্দেশ দিল, আব্দুল বাকি সাহেব আপনার ওই বিপ্লবের পুকুরের পানি সেচার কোনো রাইট আপনার নাই। আবার এই যে পদ্মা সেতুতে আপনার কি হয়েছিল? পদ্মা সেতু যখন তৈরি করলো তখন পদ্মা সেতুতে নাট বল্টু ছিল না? একজন নাট বল্টু খুলতে জি গিয়েছিল, নাট বল্টু খুলেছিল, তাকে কি করা হইলো? তাকে কিন্তু স্পেশাল পাওয়ার একটা কিন্তু ভিতরে ঢুকাই দেওয়া হইলো। এই যে আপনি একজন বাংলাদেশের নাগরিক, আপনি চাইলেই সব কাজ করতে পারেন না, আবার আপনি চাইলেই সব কাজ করা থেকে বিরত থাকতে পারেন না। আপনার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ হিসাবে আপনার কতগুলো দায়িত্ব আছে, ওই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার বাবা মার ভরণ পোষণ দেওয়া, আপনার বাবা মাকে দেখভাল করা। এই যে পিতা মাতার ভরণ পোষণ আপনার আইন কত? 2013। আপনি যদি আপনার পিতা মাতার যদি ভরণ পোষণ না দেন, আপনার পিতা মাতা যদি কোর্টে যে মামলা করে তাহলে কিন্তু টাকা না দেওয়া পর্যন্ত জেলে রেখে দেবে, ঠিক আছে? সুতরাং কতকগুলো কাজ আছে যে কাজগুলো হচ্ছে আপনার দায়িত্ব বা কর্তব্য, যেগুলো আপনার করতে হবে। আর কতকগুলো কাজ আছে যেগুলো আপনার না করার ক্ষেত্রে হচ্ছে দায়বদ্ধতা আছে। যেমন আপনি গেলেন পদ্মা সেতু বানাইলো, পদ্মা সেতুর পিলার একটা উঠাই নিয়ে চলে আসলেন, এটা আপনি করতে পারবেন না। আবার মেট্রো রেল করলো, মেট্রো রেলের ভিতরে যে আপনি ইট মারতেছেন, আপনি ইট মারতে পারবেন না। যখন আপনি এগুলো পারবেন না তখন আপনার এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য আপনার কি করতে পারে? নির্দেশ প্রদান করতে পারে কোর্ট। তাহলে যেটা আপনি করতে পারবেন না ওটা না করার জন্য নির্দেশ প্রদান করা, আর যেটা করতে আপনি বাধ্য সেটা করার জন্য নির্দেশ প্রদান করা, 2টা পেয়ে গেলাম আমরা কিন্তু। আর 1 নম্বর আমরা কি পেয়েছিলাম? কোনো দখল গ্রহণ এবং দখল অর্পণের মাধ্যমে। আর 4 নম্বরটা আমরা পাইলাম হলো ক্ষতিপূরণের আদেশ ব্যতীত। এই ক্ষতিপূরণের আদেশ ব্যতীত নিচে একটা দাগ দিয়ে রাখবেন, ক্ষতিপূরণের আদেশ ব্যতীত কোনো ঘোষণার মাধ্যমে। ক্ষতিপূরণের আদেশ ব্যতীত কোনো ঘোষণার মাধ্যমে। আর ঘোষণার 5 মাধ্যমে। নম্বরটা হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে। রিসিভার বলতে বোঝায় কোনো তত্ত্বাবধায়ক। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই যে 5 ধারা পর্যন্ত যেগুলো পড়াইলাম, এখান থেকে আপনারা কোন শব্দটা বুঝতে পারেন আমাকে একটু বলেন তো। স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝছি স্যার। আর কেউ? কে বুঝেন নাই বলেন। উম
আর প্রশ্ন করার দরকার নেই, যদি না বুঝে থাকেন তখন আমাকে বলেন। একটা জিনিস কোনটা জানি। আচ্ছা, আশা করি বুঝেছেন। আমি হচ্ছে আপনাদের আবার লিঙ্ক দিব এখনই, ঠিক আছে? আবার লিঙ্ক দিলে আপনারা আবার আসবেন। অলরেডি আমাদের 35 মিনিট হয়ে গেছে। আমি আবার লিঙ্ক দিব, লিঙ্ক দিয়ে তারপরে হচ্ছে আমার পরবর্তী লিঙ্কে আমি রান করব। রান করার পরে তারপরে হচ্ছে আপনাদের হবে। তাহলে আমি লিঙ্ক দিচ্ছি, আপনারা দ্রুত আসেন। যদি 10 মিনিট শো করে তাহলে হচ্ছে আপনারা 10 মিনিট পরে লিঙ্ক পাবেন, ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দেওয়ার সাথে সাথে চলে আসবেন।